স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ রসায়ন। ক্লাস 11, 12, নিট, জেই মেন্স এবং অ্যাডভান্সের কেমিস্ট্রির সব কিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। অনেক অনেক লাইক ও শেয়ার করো। ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন টপিক ইথারে যাচ্ছি। একটি ইথার যার সাধারণ সংকেত হচ্ছে আর ও আর ড্যাশড। একটি ইথারের সাধারণ সংকেত কি? আর ও আর ড্যাশড। এখানে আর কিংবা আর ড্যাশড হচ্ছে আমাদের কি অ্যালকিল গ্রুপ অথবা অ্যারাইল গ্রুপ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। যদি আর ইকুয়ালস টু আর ড্যাশড হয়, আর ইকুয়ালস টু আর ড্যাশড হলে তখন যে ইথারটি পাবো সেই ইথারকে আমরা কি বলবো? সিমেট্রিক্যাল ইথার। সেই ইথারকে আমরা বলবো সিমেট্রিক্যাল ইথার। কেমন কথা? মনে করো আমি ধরে নিলাম যে আর ইকুয়ালস টু আর ড্যাশড ইকুয়ালস টু CH3 গ্রুপ। আর এবং আর ড্যাশডের ভ্যালুটা কত? সেম। আর এবং আর ড্যাশডের ভ্যালু সেম। সেটা কত ধরেছি? CH3 গ্রুপ, মিথাইল গ্রুপ। তাহলে এই জেনারেল ফর্মুলাকে আমরা যদি ফলো করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে আর এর জায়গায় CH3 গ্রুপ, সিঙ্গেল বন্ড ও, আর ড্যাশডের জায়গায়ও CH3 গ্রুপ। তাহলে আমরা যদি এই CH3 ও CH3 এক্ষেত্রে যদি আমরা এই বরাবর সিমেট্রি বের করি, প্লেন অফ সিমেট্রি, সিগমা সিমেট্রি আমরা পেতে পারি। যে কারণে এই ধরনের ইথারকে আমরা কি বলবো? সিমেট্রিক্যাল ইথার। বোঝা গেল? সিমেট্রিক্যাল ইথার। আর এবং আর ড্যাশডের ভ্যালু সেম হলে তখন আমরা পাচ্ছি সিমেট্রিক্যাল ইথার। আর যদি আর এবং আর ড্যাশডের ভ্যালু যদি সেম না হয়, অর্থাৎ আর নট ইকুয়ালস টু আর ড্যাশড, তখন যে ইথারটি পাবো সেটি হবে আনসিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যাল ইথার। কেমন ব্যাপার? মনে করো যে আমরা আর সমান ধরে নিলাম CH3 গ্রুপ, আর ইকুয়ালস টু CH3 গ্রুপ ধরেছি। আর আর ড্যাশড সমান আমরা কি ধরলাম? সাপোজ C2H5 গ্রুপ। C2H5 গ্রুপ একটু ভেঙে লিখি, CH2CH3 গ্রুপ। তাহলে আমরা যদি এই জেনারেল ফর্মুলাকে ফলো করি, জেনারেল ফর্মুলাতে আমরা কি পাবো? CH3 ও আর ড্যাশডের ভ্যালু কত ধরেছি? CH2CH3। এক্ষেত্রে আমরা যদি অক্সিজেনকে সেন্টারে রেখে যদি আমরা সিমেট্রি আনতে যাই, কোনো ধরনের আমরা কিন্তু সিমেট্রি পাবো না। তাই এই ধরনের ইথারকে আমরা কি বলবো? আনসিমেট্রিক্যাল ইথার। আনসিমেট্রিক্যাল ইথার। তাহলে আমরা কি জানলাম? ইথারের জেনারেল ফর্মুলা হচ্ছে আর ও আর ড্যাশড। এক্ষেত্রে আর এবং আর ড্যাশড যে কোনো অ্যালকিল গ্রুপ হতে পারে অথবা অ্যারাইল গ্রুপ হতে পারে। এক নম্বর পয়েন্টে জানলাম যখন আর ইকুয়ালস টু আর ড্যাশড তখন আমরা পাচ্ছি সিমেট্রিক্যাল ইথার। এক নম্বর পয়েন্টে আমরা কি জানতে পারলাম? যখন আর ইকুয়ালস টু আর ড্যাশ তখন সিমেট্রিক্যাল ইথার। আর দু নম্বর পয়েন্টে জানছি যখন আর এবং আর ড্যাশ সেম নয়, ইকুয়াল নয়, তখন আমরা পাচ্ছি আনসিমেট্রিক্যাল ইথার। ওকে, এইবার এইখানে আমরা এক্সাম্পল নিয়েছি যে আর এবং আর ড্যাশের ভ্যালু যদি CH3 গ্রুপ ধরি, এই ধরনের একটি ইথার পাবো, ডাইমিথাইল ইথার পাচ্ছি। এবার C2H5 গ্রুপ ধরলে আরেকটি ইথার পাবো, সিমেট্রিক্যাল ইথার পাবো। কিন্তু আর এবং আর ড্যাশের ভ্যালু যদি সেম না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো? আনসিমেট্রিক্যাল ইথার। পরের প্রসঙ্গে আমরা আসছি যে ইথারের প্রিপারেশন। ইথারের প্রিপারেশন যার এক নম্বর পয়েন্টে আমরা জানছি যে ডাইহাইড্রেশন বা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কথার অর্থ হচ্ছে ওয়াটার মলিকুলের এলিমিনেশন। জলের
নিরুদন জল বের করে দিব। আমরা কিন্তু অ্যালকোহলের রিয়াকশান করসপন্ডিং রিয়াকশানে তখন কিন্তু একটি ভাইটাল রিয়াকশান করেছিলাম যে C2H5OH, দুই অণু C2H5OH, দুই অণু ইথাইল অ্যালকোহলকে যদি গাঢ় H2SO4 সহযোগে, কনসেন্ট্রেটেড H2SO4 সহযোগে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করা যায়, দুই অণু ইথাইল অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড H2SO4 সহযোগে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে দুই অণু ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল নিরুদিত হয়। নিরুদনের মাধ্যমে আমরা কি পাই? C2H5O C2H5 ডাই ইথাইল ইথার পাচ্ছি, ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। এই ধরনের এলিমিনেশন, এই যে ওয়াটার মলিকুলের এলিমিনেশন হয়েছে, একে আমরা কি বলছিলাম? আন্তঃনিরুদন, ইন্টারমলিকুলার এলিমিনেশন, বা আমরা বলছি কি আন্তঃনিরুদন। আন্তঃনিরুদন অর্থাৎ দুই অণু ইথাইল অ্যালকোহল থেকে মানে একাধিক অণু থেকে জল নিরুদিত হলে তখন তাকে আমরা বলছি আন্তঃনিরুদন। যেহেতু দুই অণু ইথাইল অ্যালকোহল থেকে এক অণু জল নিরুদিত হয়েছে, তাই এই ধরনের নিরুদনকে আমরা বলছি আন্তঃনিরুদন। ব্যাপারটা যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, খুব সহজ করে যদি বুঝতে চাই, ব্যাপারটা কেমন ধরনের? ইথাইল অ্যালকোহল C2H5OH, তো আমরা লিখি তাহলে C2H5OH। এক অণু ইথাইল অ্যালকোহলকে লেখা হলো এইভাবে, অপর এক অণু ইথাইল অ্যালকোহলকে আমরা রিভার্সলি লিখছি কাজের সুবিধার জন্য, HOC2H5। আমরা কি দিচ্ছি? কনসেন্ট্রেটেড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড, টেম্পারেচার কত রাখছি? 140 ডিগ্রি সেন্টিগ্রেড। 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যখন আমরা বিক্রিয়া করছি, তখন দেখো বোঝার সুবিধার জন্য আমরা এইভাবে লিখতে পারি, OH আর H মিলে দেখো H2O বেরিয়ে গেছে, H2O, H2O এলিমিনেট হয়ে গেল, তাই এখানে লেখা হয়েছে -H2O। এক অণু জল নিরুদিত হয়ে যাচ্ছে। জল যদি নিরুদন হয় তাহলে আমার পড়ে আছে দেখো কি কি গ্রুপ? C2H5 পড়ে আছে এখানে, এখানে পড়ে আছে অক্সিজেন, আর এখানে পড়ে আছে C2H5। তাহলে আমরা প্রোডাক্ট কি লিখতে পারি? ডাইইথাইল ইথার আমরা কিন্তু প্রোডাক্ট হিসেবে লিখতে পারি, C2H5O C2H5। আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের টার্গেট যে রেজাল্ট, সেই ইথাইল অ্যালকোহল আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা যদি এর মেকানিজম একটু ফলো করি, যে এই ডিহাইড্রেশন রিয়াকশানের মেকানিজম কি হচ্ছে, দেখো প্রথমে কনসেন্ট্রেটেড H2SO4 ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে? H+ এবং উৎপন্ন করেছে HSO4-। বলছে এই ধরনের রিয়াকশান SN2 পাথওয়েতে এগোয়। এই ধরনের রিয়াকশান বলতে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল SN2 বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। SN2 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান ইন অর্ডার 2, নিউক্লিওফিলীয় প্রতিস্থাপন বিক্রিয়া যার ক্রম কত হয়? 2 বা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হয়। আমরা কিন্তু রিয়েজেন্ট হিসেবে দুই অণু ইথাইল অ্যালকোহল নিয়েছি, C2H5OH। এক্ষেত্রে অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন যুক্ত হয়ে আছে, সেক্ষেত্রে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে বেশি। যাই হোক, অক্সিজেনের এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সে স্বাভাবিকভাবে প্লাস আয়নের প্রতি কিন্তু বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড হবে, তাই লোন পেয়ার দিয়ে H+ আয়নকে ধরতে পারবে। ধরার ফলে আমরা কি পাচ্ছি? C2H5OH2+। ঘটনাটা কি ঘটলো তাহলে? প্রথমে H2SO4 ভেঙে গিয়ে H+ এবং HSO4- আয়ন গঠন করেছে। তারপরে স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে ইথাইল অ্যালকোহলের অক্সিজেনের দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, H+ আয়নের সাথে যুক্ত হয়ে OH2+ আয়ন গঠন করেছে। আমরা একটু আগেই জানলাম যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলকভাবে বেশি, অথচ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি অক্সিজেনের মাথায় প্লাস চার্জ হয়ে আছে। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হয়ে আছে।
তাহলে এই অক্সিজেন কিন্তু এই বন্ড থেকে ইলেকট্রন নিয়ে OH2 গ্রুপ হয়ে বেরিয়ে যেতে চাইবে। তাই এক্ষেত্রে কিন্তু এই OH2 প্লাস এটা কিন্তু এই পোরশনটা লিভিং গ্রুপের ন্যায় আচরণ করে। এই পোরশন কার মতো আচরণ করে? লিভিং গ্রুপ। আমরা SN2 রিয়াকশনের ক্ষেত্রে দেখেছি দুটো পার্ট আছে, মেন পার্ট, একটি হচ্ছে নিউক্লিওফাইল, অপরটি হচ্ছে লিভিং গ্রুপ। নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করবে আর লিভিং গ্রুপ কি করবে? বেরিয়ে যাবে। এবার দেখো এক অণু ইথাইল অ্যালকোহল বিক্রিয়ায় অংশগ্রহণ করে আছে, পড়ে আছে অপর আর এক অণু ইথাইল অ্যালকোহল। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর এক অণু ইথাইল অ্যালকোহল, সেম টাইপ অক্সিজেনের কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। সে কি করবে? এক্ষেত্রে C2H5OH2 প্লাস, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, অথচ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠন করে আছে। তাই অক্সিজেন সবসময় এই বন্ধনকে বলছে ইলেকট্রন দাও আমাকে, মানে বেরিয়ে যেতে চাইছে, লিভিং গ্রুপের ন্যায় আচরণ করছে। সেই সময় এই অক্সিজেন কি করবে? ব্যাক সাইড অ্যাটাক করবে, পিছন থেকে আঘাত করছে। তাহলে এই রিয়াকশানের এই পাত্রটাতে আমরা লক্ষ্য করছি যে এক্ষেত্রে OH এর অক্সিজেন এক্ষেত্রে কিন্তু নিউক্লিওফাইলের ন্যায় বিহেভ করেছে, আর OH2 প্লাস এই গ্রুপটা লিভিং গ্রুপ রূপে আচরণ করেছে, লিভিং গ্রুপ রূপে আচরণ করেছে। তাহলে কি পাচ্ছি আমরা? এই রিয়াকশনের ফলে আমরা দেখতে পাচ্ছি C2H5O, যেহেতু অক্সিজেন ইলেকট্রন ডোনেট করে দিয়েছে তাই অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হলো, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকেই গেল, আর এদিকে পাচ্ছি C2H5। দেখো আবার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হয়েছে, আবার অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হয়েছে। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হলে কি হবে? এই অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। তাহলে এই হাইড্রোজেন প্লাস আয়নের কি হবে? সেম টাইপের দ্রবণে আরও ইথাইল অ্যালকোহল পড়ে আছে, ইথাইল অ্যালকোহলের অণু OH যদি এইভাবেই লেখা হয় C2H5OH, আবার একই রকমভাবে সেম টাইপের রিয়াকশান হবে, অক্সিজেন লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে ধরবে, আর এই পাশের অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রনকে টেনে নিচ্ছে। ফলে আমরা কি পাচ্ছি? আমাদের আশানুরূপ প্রোডাক্ট ডাই ইথাইল ইথার আমরা কিন্তু পেয়ে গেলাম। মেকানিজমটা আরেকবার আমরা আলোচনা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মেকানিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশান করার সময় আমরা গাঢ় H2SO4 ব্যবহার করেছি, গাঢ় H2SO4 ভেঙে গিয়ে H+ এবং HSO4- আয়ন গঠিত হয়েছে। এক্ষেত্রে আমরা রিয়াকশানের জন্য 2 অণু ইথাইল অ্যালকোহল ব্যবহার করেছি, 2 অণু C2H5OH। কিন্তু তোমরা মনে রাখো যে 2 অণু ইথাইল অ্যালকোহল, এরকম 2 অণু ইথাইল অ্যালকোহল মেপে নেওয়া সম্ভব নয়। ন্যূনতম যেটাই নিই না কেন তার মধ্যে অনেক 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 সংখ্যক ইথাইল অ্যালকোহলের অণু থাকে। 1 মোল বা 1 মোল ইথাইল অ্যালকোহলের মধ্যে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক ইথাইল অ্যালকোহল অণু আছে। অর্থাৎ সেখান থেকে মিনিমাম 2টো ইথাইল অ্যালকোহল এই রিয়াকশানে ইনভলভ হচ্ছে। প্রথম এক অণু ইথাইল অ্যালকোহল কি করেছে? H+ এর সাথে যুক্ত হয়েছে, দিয়ে লিভিং গ্রুপ সমেত একটি কম্পাউন্ড গঠন করেছে। তারপরের ইথাইল অ্যালকোহলটি কি করেছে? নিউক্লিওফাইলের ন্যায় বিহেভ করেছে। অপর এক অণু ইথাইল অ্যালকোহল থেকে উৎপন্ন যে OH2+ গ্রুপ সমেত যে কম্পাউন্ড অ্যাটাক করেছে, এটা হচ্ছে ব্যাক সাইড অ্যাটাক, মানে এটা SN2 পাথ ওয়েতে বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। কেমন ধরনের বিক্রিয়া হচ্ছে? SN2 পাথে বিক্রিয়া সম্পন্ন হয়েছে, তার ফলে আমরা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড রূপে এই ধরনের একটি কম্পাউন্ড পেয়ে গেছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন এবং হাইড্রোজেন এরা পরস্পরের সাথে সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে আছে, অথচ অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হয়েছে। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ গঠিত হওয়ার ফলে অক্সিজেন এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নিচ্ছে। ফলে এই হাইড্রোজেন H+ হয়ে বেরিয়ে যাবে। সেই H+কে কে ধরবে? C2H5OH ধরে, আবার C2H5OH2+, মানে এই ধরনের কম্পাউন্ডে চলে এলো, দেখো C2H5OH2+ হয়ে যাবে। যাই হোক,
সেই C2H5OH2 প্লাস আবার ইথাইল অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। এইভাবে কিন্তু রিয়াকশনটা চলতে থাকবে এবং আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি, ডাই ইথাইল ইথার আমরা কিন্তু পেয়ে যাবো। এবার দেখো এই যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, অ্যালকোহলের ডিহাইড্রেশনের ফলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু পাই সিম্পল ইথার, সরল ইথার, বা যাকে আমরা বলছি সিমেট্রিক্যাল ইথার। সিমেট্রিক্যাল ইথার পাওয়ার ক্ষেত্রে কিন্তু বা সিমেট্রিক্যাল ইথার উৎপাদনের ক্ষেত্রে এই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এটি কিন্তু একটি ভালো, আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের মাধ্যমে আমরা ইথার প্রিপারেশনের ক্ষেত্রে যে রিয়াকশনটা হচ্ছে সেই রিয়াকশন প্রসিড থ্রু SN2 পাথওয়ে, রিয়াকশন প্রসিডস থ্রু SN2 পাথওয়ে। নিট বা যেই মেইনসের ক্ষেত্রে এই অ্যাঙ্গেল থেকে একটি কোশ্চেন কিন্তু থাকে যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এটা কোন টাইপের রিয়াকশন, এটি হচ্ছে SN2 পাথওয়েতে হচ্ছে। কার ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, কেবলমাত্র প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে। 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN2 পাথওয়েতে বিক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইমারি অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড H2SO4 সহযোগে আমরা যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে আমরা মেজর প্রোডাক্ট রূপে পাচ্ছি কি, ইথার। এখান থেকে একটি কোশ্চেন করতে পারে নিট বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে প্রাইমারি অ্যালকোহল তাকে গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করলে মেজর প্রোডাক্ট রূপে কাকে পাওয়া যায়, ইথার না অ্যালকিন? মেজর প্রোডাক্ট রূপে আমরা কি পাবো, ইথার পাবো। আর কি কোশ্চেন করে নিটে যে প্রাইমারি অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করা হচ্ছে, বা ঘুরিয়ে বলতে পারে প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রেশন রিয়াকশন কোন রিয়াকশন পাথওয়েতে এগোচ্ছে বা প্রসিড করছে, SN2 পাথওয়েতে প্রসিড করছে। সেম টাইপের কোশ্চেন করতে পারে যে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যদি হিট করি বা আমরা যদি ডিহাইড্রেশন করি, ডিহাইড্রেশন করলে এই রিয়াকশন কোন পাথওয়েতে এগোবে, বলছে হয় U1 না হয় SN1। হয় U1 এলিমিনেশন রিয়াকশন ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ইন অর্ডার 1, সেক্ষেত্রে কিন্তু মেজর প্রোডাক্ট আমরা কাকে পাবো, অ্যালকিন। ভালো করে লক্ষ্য করবে, আমরা SN2 ক্ষেত্রে মাইনর প্রোডাক্ট পেয়েছিলাম অ্যালকিন, মেজর প্রোডাক্ট পেয়েছিলাম কি, ইথার। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলের যখন আমরা ডিহাইড্রেশন করছি তখন কিন্তু আমরা মেজর প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি, অ্যালকিন পাচ্ছি। এই অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হয়। অথবা কোশ্চেন হয় টারসিয়ারি অ্যালকোহলকে যদি আমরা ডিহাইড্রেশন করি সেক্ষেত্রে কিন্তু আমরা মেজর প্রোডাক্ট হিসাবে অনলি অ্যালকিন পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু ইথার উৎপাদনের সম্ভাবনা থাকে না। তাহলে তোমাকে যদি নিচে ঘুরিয়ে কোশ্চেন করে যে টারসিয়ারি অ্যালকোহল থেকে তুমি ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে বা ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এই রিয়াকশনের মাধ্যমে তুমি কি ইথার প্রস্তুত করতে পারবে, পারবে না। আর কি কোশ্চেন করে এখান থেকে নিচে, এক্ষেত্রে আমরা টেন্ডেন্সি অর্থাৎ ফরমেশন অফ ইথার, ইথার প্রস্তুতির ক্ষেত্রে যে টেন্ডেন্সি বা প্রবণতা সব থেকে বেশি, তাহলে আমরা কার ক্ষেত্রে দেখছি, ইথার গঠনের প্রবণতা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে। তার থেকে একটু কম প্রবণতাকার 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, সব থেকে কম প্রবণতাকার 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এর মাধ্যমে ইথার গঠনের প্রবণতা, ইথার গঠনের প্রবণতা, এই প্রবণতার অর্ডারটা যদি আমরা ধরি কি হবে, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা সব থেকে বেশি পরিমাণে ইথার পাই, তার থেকে একটু কম পাই 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, সামান্য পাই 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ইথার, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা ইথার কিন্তু পাচ্ছি না। আবার এইটা কি ধরনের রিয়াকশন, এটি হচ্ছে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল রিয়াকশনের মাধ্যমে কিন্তু এই ধরনের ইথার গঠনের প্রবণতার ক্রম দেওয়া হলো।
দেখো এই ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের এর কিন্তু একটি লিমিটেশন আছে। লিমিটেশন কি? এই ধরনের রিয়াকশনের সাহায্যে আমরা কিন্তু কেবলমাত্র সিম্পল ইথার তৈরি করতে পারি, মানে সরল ইথার প্রস্তুত করতে পারি, বা সিমেট্রিক্যাল ইথার আমরা কিন্তু প্রস্তুত করতে পারি। আনসিমেট্রিক্যাল ইথার কিন্তু এক্ষেত্রে প্রস্তুত করা সম্ভব। লিমিটেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের ক্ষেত্রে শুধুমাত্র আমরা সিমেট্রিক্যাল ইথার প্রস্তুত করা যায়, সিমেট্রিক্যাল ইথার প্রস্তুত করা যায়, আনসিমেট্রিক্যাল ইথার প্রস্তুত করা যায় না। কেন? সাপোজ আমি ধরে নিলাম যে আনসিমেট্রিক্যাল ইথার আমি তৈরি করব। আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করতে হলে আমাকে যে দুটো অ্যালকোহল নিতে হবে, সেই দুটো অ্যালকোহল আমাকে কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যালকোহল নিতে হবে। মনে করো এক্ষেত্রে আমি আনসিমেট্রিক্যাল ইথার তৈরি করব, আমি CH3OH নিয়েছি, তার সাথে মানে মিথাইল অ্যালকোহল নিয়েছি, তার সাথে আমি ইথাইল অ্যালকোহল, এই দুটি অ্যালকোহল মিশিয়ে আমি কনসেন্ট্রেটেড H2SO4 গাঢ় H2SO4 সহযোগে আমি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করেছি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1 অণু জল নিরোদিত হবে। 1 অণু জল নিরোধনের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট পাচ্ছি কি CH3O CH2CH3। প্রোডাক্ট পাচ্ছি আমরা কি CH3 সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। এটি একটি আনসিমেট্রিক্যাল ইথার। স্বাভাবিকভাবে তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এই তো আমরা কিন্তু আনসিমেট্রিক্যাল ইথার আমরা কিন্তু প্রস্তুত করে নিলাম। কিন্তু ব্যাপারটা দেখো, আগেও বলেছি আবার বলছি, সাপোজ একটা টেস্ট টিউবের মধ্যে আমি দুই ধরনের স্যাম্পেল নিয়েছি, CH3OH, আর এক ধরনের স্যাম্পেল আমি কি নিয়েছি যে CH3CH2OH, অর্থাৎ একটি ইথাইল অ্যালকোহল আর অপরটি মিথাইল অ্যালকোহল। এই দুটো স্যাম্পেল নিয়ে আমি কি করেছি, ডিহাইড্রেশন রিয়াকশন আমি শুরু করেছি। আচ্ছা তোমরা বলো, 1 অণু মিথাইল অ্যালকোহল বা 1 অণু ইথাইল অ্যালকোহল এই হিসাবে কিন্তু মেজার করে নেওয়া সম্ভব নয়। বললাম একটু আগে যে 1 মোল মিথানলের ক্ষেত্রে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক মিথাইল অ্যালকোহল ঢুকে যায়, বা 1 মোল ইথাইল অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক ইথাইল অ্যালকোহল ঢুকে যায়। তাহলে যত মিনিমাম অ্যামাউন্টেরই নিই না কেন, মোর দ্যান ওয়ান মলিকুলস, একটার থেকে অনেক 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 বেশি অণু কিন্তু মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল থেকে যায়। সেক্ষেত্রে মিথাইল অ্যালকোহল নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে ডিহাইড্রেশন রিয়াকশন, বা ইথাইল অ্যালকোহলও কিন্তু নিজেদের মধ্যে ডিহাইড্রেশন রিয়াকশন করতে পারে। বোঝা গেল? যেহেতু CH3OH আর CH3CH2OH এর সাথে আমি বিক্রিয়া করছি, সেক্ষেত্রে কিন্তু CH3OH নিজের মধ্যেও বিক্রিয়া করতে পারে, আবার CH3CH2OH কিন্তু নিজের মধ্যে বিক্রিয়া করতে পারে। যদি নিজের মধ্যে বিক্রিয়া করে তাহলে কি হবে? যদি নয় করে, অবশ্যই বিক্রিয়া করে, তাহলে সেকেন্ড রিয়াকশন আমরা দেখছি কি যে নিজের মধ্যে বিক্রিয়া করছে, CH3OH প্লাস OH CH3, কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট কি পাবো? সেম টাইপের রিয়াকশান, 1 অণু জল নিরোদিত হবে, প্রোডাক্ট আমরা কি পাচ্ছি CH3O CH3 ডাইমিথাইল ইথার পেয়ে গেলাম, CH3O CH3। এবার দেখি ইথাইল অ্যালকোহল তো পড়ে আছে দ্রবণের মধ্যে, তাহলে ইথাইল অ্যালকোহলও তো নিজের মধ্যে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, CH3 CH2OH প্লাস হলো রিয়েজেন্ট কি? সেম রিয়েজেন্ট, কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা হিট করছি। এক্ষেত্রে 1 অণু জল নিরোদিত হবে। কিভাবে জল নিরোদিত হচ্ছে? একই টাইপের রিয়াকশন পাচ্ছি কি আমরা, ডাই ইথাইল ইথার, CH3 CH2O CH2 CH3। দেখো আমি চাইছি মেনলি এই মিশ্র ইথারটি প্রস্তুত করতে, অথচ আমার প্রোডাক্ট হিসেবে কিন্তু এই 3টি প্রোডাক্ট চলে আসছে। তাহলে তোমরা বলো অ্যামাউন্ট অফ প্রোডাক্ট বা ইল্ড, এই অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে। 3 ধরনের প্রোডাক্ট আসার ফলে কি হচ্ছে, এই যে মিশ্র ইথারটি আমি প্রস্তুত করতে চেয়েছি এর পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। আমি তাও তর্কের খাতিরে ধরে নিলাম যে কম পরিমাণে প্রোডাক্ট পাচ্ছি, ঠিক আছে চলো মেনে নিলাম।
এটাকে আমাকে তো সেপারেট করতে হবে, যে মিশ্র ইথারটি পেয়েছি এই সরল ইথার দুটো থেকে আমাকে সেপারেট করতে হবে। বলছে এই সেপারেশন করাটা কিন্তু খুব টাফ প্রসেস, কারণ এদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট কিন্তু প্রায় সেম। যে তিনটি ইথার পাচ্ছি, দুটি সরল ইথার পাচ্ছি আর একটি মিশ্র ইথার পাচ্ছি, এই তিনজনের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক প্রায় সমান হওয়ার কারণে এদেরকে কিন্তু পৃথক করাও কিন্তু খুব টাফ হয়ে যায়। পৃথক করা খুব টাফ হওয়ার কারণে এদেরকে সেপারেট করা যায় না। তাই আমরা বলতে পারি যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এই রিয়াকশনের মাধ্যমে আমরা মিশ্র ইথার প্রস্তুত করতে পারি না। তাহলে অ্যান্সার কিভাবে বলবো যে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল এই রিয়াকশনের মাধ্যমে মিশ্র ইথার প্রস্তুত করা যায় না। এক্ষেত্রে মিশ্র ইথার প্রস্তুত করতে হলে ব্যবহৃত অ্যালকোহল দুটিকে পৃথক হতে হবে। দুটি পৃথক অ্যালকোহলের ডিহাইড্রেশনের মাধ্যমে মিশ্র ইথার প্রস্তুত করা গেলেও তার সাথে সাথে দুটি সরল ইথার উৎপন্ন হয়। তাছাড়া সরল ইথার উৎপাদনের ফলে যে মিশ্র ইথার প্রস্তুত করতে চাইছি আমরা তার পরিমাণটা তুলনামূলকভাবে কম হয়। প্লাস আর কি হয় না, উৎপন্ন মিশ্র ইথার এবং সরল ইথারগুলোর স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক প্রায় সমান হওয়ার কারণে এদেরকে কিন্তু পৃথক করা যায় না। তাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের মাধ্যমে আমরা কিন্তু ইথার প্রস্তুত করতে পারি না। এই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়, ইথার প্রিপারেশন থ্রু ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। তার খুঁটিনাটি, লিমিটেশন সবকিছু কিন্তু আমরা জানলাম। ওকে, বাই।